582 কোটি টাকার সার আত্মসাৎ করার অভিযোগ। সুন্দরবনে 23 বছরে 27 বার আগুন, একটি মহল জড়িত হলেও চিহ্নিত নয় দোষীরা, নেওয়া হচ্ছে না আইন ব্যবস্থাও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজরিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের ভিড়। ভোর থেকেই রাজধানীর মহাখালী, উত্তরা, গাবতলী সহ বিভিন্ন সড়কে যানজটের কারণে ভোগান্তিতে ঈদে ঘরমুখ মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোর সামনে রয়েছে ভিড়। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এদিকে ভোর থেকে সড়কের বিভিন্ন জায়গায় দূরপাল্লার গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানজটের কারণে গাড়ি পেতে কিছুটা দেরি হওয়ার কথা জানিয়েছে তারা। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। দুর্ভোগ এড়াতে দুপুরের আগেই অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন। তাই দুপুরের পর বাসে, ট্রেন ভিড় বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। এদিকে এখন পর্যন্ত ট্রেনের সূচি ঠিক থাকায় সময় মতো ঢাকা ছাড়ার কথা জানিয়েছেন যাত্রীরা। ঈদ ঘিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল, যেখানে সেখানে গাড়ি পার্কিং সহ নানা কারণে 15টি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের 4টি পয়েন্টেও যানজটের আশঙ্কা রয়েছে। এই কারণে এবারের ঈদ যাত্রায় দুর্ভোগের পড়তে পারেন যাত্রীরা। এ ব্যাপারে যা দ্রুত পদক্ষেপের দাবি যাত্রীদের। ঈদকে ঘিরে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জগামী যাত্রীদের বেশ চাপ থাকে। এই কারণে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ভিড় লেগে থাকে। কিন্তু মোড়টিতে যেখানে সেখানে রাখা হচ্ছে যানবাহন। চারপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে ঈদে যানজটের শঙ্কা করা হচ্ছে এই মোড়ে। এছাড়া সড়কের যেখানে সেখানে যাত্রী ওঠানামা ও বালুবাহী ট্রাক রাখায় ত্রিশাল বাস স্ট্যান্ড সহ কমপক্ষে 15টি স্থানে যানজটের আশঙ্কা করছেন চালকরা। এই বিষয়ে নজরদারির পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধের দাবি তাদের। তার জন্য আর কি যানজট বেশি হয়। কোনো প্রশাসন নাই, কোনো যাত্রী, কোনো লোক নাই, তার কারণে জ্যাম লাগে। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর যানজট নিয়ন্ত্রণে আইন প্রয়োগের কথা বলছে পুলিশ। সড়কের পাশে যে অবৈধ বাজার বসে বা যে স্থাপনাসমূহ আছে, ফুটপাতে যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। ট্রাফিক আইন ভঙ্গ করলে যে কঠোর ব্যবস্থা নেয়ার যে বিষয়টা, সেটা অন্যান্য সময় বিভিন্ন সময় আমরা শিথিলতা দেখিয়ে থাকি। এবারে কোনো শিথিলতা আমরা দেখাবো না। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রীরা। মহাসড়কটিতে 6 লেনের চলমান নির্মাণ কাজের পাশাপাশি 3 চাকার বাহনের দৌরাত্ম্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। বিশেষ করে মাধবপুর, অলিপুর, শায়েস্তাগঞ্জ ও রোস্তমপুর টোল প্লাজা এলাকাতে 3 চাকার গাড়ির দাপট সবচেয়ে বেশি। মাধবপুর বাজার, নতুন ব্রিজ, অলিপুর এবং রোস্তমপুর টোল প্লাজায় আমরা সিস্টেমেটিক কিছু পদ্ধতি অবলম্বন করব যাতে কোনো যানজট না হয়। যানজট নিরসনে মহাসড়কের 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক 21টি পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে জামা জুতোর পাশাপাশি নিত্যপণ্যেও মিলছে নানা অফার। চাঁদ রাত পর্যন্ত 500-র বেশি পণ্যে অফার দিচ্ছে সুপার শপ ডেইলি শপিং। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহকরা পাচ্ছেন 7% ছাড়। ডেইলি শপিংয়ে ভ্যাট ছাড়া কেনাকাটার পাশাপাশি নানা অফারে খুশি ক্রেতারা। উত্তরা 18 নম্বর সেক্টরের রাজক ফ্ল্যাট প্রজেক্টে সম্প্রতি ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে ডেইলি শপিং। সারা দেশে ছড়িয়ে থাকা 80টি আউটলেটের মধ্যে এটি সবচেয়ে বড়। একই ছাদের নিচে মিলছে মুদি, মাছ, মাংস, শাকসবজি, ফল থেকে কসমেটিক্স, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ এবং পোশাক ও জুতো সহ নানা ধরনের পণ্য। বিশাল পরিসরে সব পণ্যই হাতের নাগালে পেয়ে খুশি ক্রেতারা। কেনাকাটার পাশাপাশি রয়েছে বেকারি কর্নারে ইফতার ও খাওয়ার সুযোগ। এখানে এই প্রজেক্টটার জন্য একটা ডেইলি শপ খুব বেশি প্রয়োজন ছিল, যেটা আমাদের
যে না পাওয়া জিনিসগুলো এখান থেকে আমরা কালেক্ট করতে পারি। এবং নতুন নতুন আইটেম, যেমন পাঞ্জাবের আইটেমটা নতুন আসছে, ট্রাউজার, যে জামা কাপড়, লুঙ্গি, তো এটা আরও বেশি আমাদেরকে উদ্বুদ্ধ করছে আনকমন জিনিসের জন্য। এক জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছি আমরা, মাছ, তরি তরকারি থেকে সবজি, ফল, তারপরে শুকনা এগুলো, চাল ডাল সব কিছু আর কি। বছর জুড়েই নানা অফার চলছে ডেইলি শপিংয়ে। রমজান ও ঈদ উপলক্ষে সেমাই, চিনি সহ নানা পণ্যে দেয়া হচ্ছে ছাড়। সাথে যোগ হয়েছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাবের অফার। এটা হচ্ছে সর্বনিম্ন 1000 টাকা বাজার করলে ওনারা সেটাতে অংশগ্রহণ করতে পারবে। 1000 টাকার উপরে যত বাজার করবে তো সেখানেই তারা 7% ক্যাশব্যাক পাবে, সাথে সাথে মানে ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আমাদের প্রায় 500 উপরের প্রোডাক্টে আপনার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলছে, বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান। দ্যাটস ওয়াই এখানে আমরা সার্ভিসটা পাচ্ছি ভালো, মালের কোয়ালিটিও ভালো থাকে, তো সেই প্রেক্ষিতে আমরা এখানে সেই সুবিধাটা আমরা পাচ্ছি। ক্রেতারা বলছেন ডেইলি শপিংয়ে স্বস্তিতে বাজার করতে পারছেন তারা। প্রতিদিনই মিলছে তাজা মাছ, মাংস। এখান থেকে খুবই কনভিনিয়েন্ট ওয়েতে আমরা যারা এখানে কলোনিতে আছি বেশ সহজে আমরা জিনিসগুলো পাচ্ছি। আমরা যা চাচ্ছি এটা পাচ্ছি এখানে, তো এজন্য আসার, বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করার জন্য আসলে এটা পারফেক্ট। প্রাণের নানা পণ্য সামগ্রীও এক জায়গায় পাওয়া যাচ্ছে প্রাণ আরএফএল গ্রুপের এই প্রতিষ্ঠানে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতারা পোশাকের বাড়তি দামের অভিযোগ তুললেও বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পোশাকেরও। ঈদ এগিয়ে আসায় সাতক্ষীরা শহরের বড় বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখছেন ব্যবসায়ীরা। প্রায় সবারই কেনাকাটা শেষ, সামান্য কিছু কেনাকাটা বাকি আছে। আজকে আর কালকে আগামী 2 দিন ধরে কিনলেই মোটামুটি শেষ হয়ে যাবে। মানুষ চয়েস করতে পারতেছে, আবার প্রাইসও মানুষের সাধ্যের মধ্যেই আছে, মানুষ কিনতেছে। ঈদ সামনে রেখে বেচাকেনা বেড়েছে চাঁদপুরের মার্কেটগুলোতেও। শঙ্কা কাটিয়ে ভালো লাভের আশা বিক্রেতাদের। আমাদের এখানে বরাবরই তো প্রবাসীদের টাকাই বেচাকেনা হয়, আমাদের এখানে 80% সেল হয় প্রবাসীদের কাছে। অসাধু ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের ঠকাতে না পারে সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের এই মনিটরিং চলমান রয়েছে এবং ভবিষ্যতে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, অধিক মুনাফা বা অন্য যে অনিয়মগুলো পরিলক্ষিত হয়, তাহলে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। বরিশালের বিপণী বিতানগুলোর পাশাপাশি বেচাকেনা জমজমাট ফুটপাতেও। শহরের দক্ষিণ চকবাজার, কালেক্টরেট পুকুর পাড়, ফজলুল হক এভিনিউ ও লঞ্চঘাট এলাকায় বসেছে অস্থায়ী দোকান। শোরুমে যাইয়া কেনাকাটা করা সম্ভব না। এখানেও আমাদের জন্য মধ্যবিত্ত যারা আছে আমরা, তাদের জন্য আর কি এই কেনাকাটাগুলো করা ভালো। বড় মার্কেট দিয়ে কিনতে হলে তো অনেক টাকা লাগে, আমাদের কাছে সীমিত দামে পাই দিকে আমাদের কাছে কাস্টমার আসে। 200-250 ভিতরে জুতা পাওয়া যায়, তাও একটু সস্তায় কিনে আমরা লাভ কম করি, আমাকে দোকান ভাড়া লাগে না, খরচ কম। নড়াইলে 15 রোজার পর থেকে ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। জামা কাপড়ের সঙ্গে বিক্রি বেড়েছে জুতা, প্রসাধনীর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যরাতেও রাজধানীর মার্কেটগুলোতে চলছে ঈদের কেনাকাটা। দিনের বেলায় ভিড় এড়াতে অনেকেই মধ্যরাতকে বেছে নিয়েছেন। ক্রেতার এমন উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। শপিং সেন্টার দোকানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এদিকে ঈদ উপলক্ষে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার রাত 1টা রাজধানীর নিউ মার্কেটে তখনও ক্রেতাদের আনাগোনা। চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। নিজের কিংবা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক। জামা ও জুতার দোকানে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি। সন্ধ্যার তীব্র ভিড় থেকে বাঁচতে অনেকেই কেনাকাটার জন্য বেছে নিচ্ছেন মধ্যরাতকে। অনেক নিরিবিলি, ঠান্ডা, অনেক ভালো লাগে আর কি, আরামদায়ক। বাচ্চার জন্য কিনছি, আমার ওয়াইফের জন্য কিনছি। আমার ভাইয়ের জন্য গেঞ্জি কিনেছি, বাবার জন্য শার্ট, আম্মুর জন্য মেক্সি দেখছি, আর আরও জুতা টুতা বাচ্চাদের জন্য কিনে পাঠিয়ে দিছি। ওয়াইফের জন্য আসা, ছোট বোনের জন্য আসা, আর বাবা মার জন্য দেখতেছি, কিন্তু চুজ করতে পারতেছি না। চুজ হলে প্রাইজে মিলতেছে না। রিজনেবল প্রাইজের দিক থেকে এখন বর্তমানে অনেক হাই প্রাইস চাচ্ছে ওনারা। শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত মাপের পোশাক পাচ্ছেন না অনেকেই। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেচাকেনা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। আজকে ছুটির দিন, হয়তো মনে করেন কাস্টমার একটু বাড়তি, এখন কালকে বোঝা যাবে, বা অনেকে দেশে চলে যাচ্ছে,
মানে কাস্টমার ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো। মেয়ের জন্য জামা কাপড় কিনলাম, আপনার 1 পিস 2 পিস জুতা, যা যা কি প্রয়োজন সেগুলো কিনা হয়েছে। লং ড্রেস এগুলি, আপনার গারারা, তারপরে আপনার এই পায়জামা এগুলি চলতেছে আর কি এখন। 3 পিস এগুলো আর কি, লং 3 পিস গ্রাউন্ড, তারপরে আপনার এই যে সব ড্রেস এগুলি চলতেছে আর কি। ঈদকে ঘিরে রাত জুড়ে বিপণী বিতানগুলোয় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে র্যাবের চেকপোস্ট। সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। শুধু র্যাব 2 না, অন্যান্য ব্যাটালিয়নও এই ধরনের কার্যক্রম করছে। মূলত নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে এবং যাতে আগামী ঈদটা স্বস্তির সাথে কাটানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মধ্যরাতে মার্কেটের আশেপাশের সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর জুড়ে তেমন কাজ থাকে না পঞ্চগড়ের তাঁত শিল্পীর কারিগরিদের, তবে ঈদ এলেই সরব হয়ে ওঠে এখানকার তাঁতপল্লী। বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি, চুমকি, 3 পিস, খাদি, ওড়না সহ নানান সব কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। ঈদে অন্য পোশাকের সাথে চাহিদাও বেড়ে যায় তাঁতের ওড়নার। এসব ওড়নার একটি বড় চালানের যোগান দিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের তাঁতপল্লীতে এখন রাত দিন শোনা যাচ্ছে খটখট শব্দের ছন্দ। ঈদে বাহারি রঙের ওড়নার বড় বড় সব অর্ডার সরবরাহ করতেই দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। তাদের ব্যস্ততা আর তাঁতের খটখট শব্দ মনে করিয়ে দেয় আর কদিন পরই ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে কাজের চাপগুলো আসলে আমাদের খুব পরিশ্রম হয়, মানে অনেকটা কষ্ট করে কাজগুলো করতে হয়। আমরা যে চেহারি খাওয়া পরে পরে আমরা কাজে জয়েন করি। এখন দিনরাত কাজ চলতেছে, ঈদের অর্ডার একটা ওড়নার অর্ডার পাইছে, সেই অর্ডারে কাজ চলতেছে। এখন আমরা রাত দিন ওড়নার কাজ করতেছি আর আমরা সব কিছুই তৈরি করি। প্রত্যন্ত এলাকায় তাঁত শিল্প রক্ষায় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি ক্ষুদ্র উদ্যোক্তাদের। হস্তচালিত তাঁতের পাশাপাশি আমি কিছু ইলেকট্রিক মোটরের মাধ্যমেও কিছু তাঁত চালাচ্ছি দ্রুত প্রোডাকশন করার জন্য এবং খরচ কমানোর চেষ্টা করছি, যেহেতু কাপড়ের দাম কম। আমাদের সুতাগুলো বিদেশ থেকে আমদানি রপ্তানিতে একটা জটিলতা রয়েছে, যার কারণে দামও বেশি, আর সে তুলনায় আমরা হয়তো দামটা পাই না। দেবীগঞ্জের এই তাঁত শিল্প বাঁচাতে উদ্যোক্তাদের সহায়তার কথা জানালেন বিসিক কর্মকর্তারা। পঞ্চগড়ে তাঁত শিল্পী আগে অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে আসলে প্রযুক্তির কারণে এই তাঁত শিল্পীগুলো হারিয়ে যেতে বসেছে। আমাদের বিসিক থেকে আমরা এই ধরনের যারা তাঁত শিল্পী আছেন, আমরা প্রশিক্ষণের একটা ব্যবস্থা নেই। যান্ত্রিক যুগে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে তাঁত শিল্পের পেশা ছেড়েছেন অনেকেই। এই শিল্পকে বাঁচাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 582 কোটি টাকা সার আত্মসাতে অভিযুক্ত নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটনের বনানীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার মধ্যরাতে পুলিশ ও র্যাবের সহায়তায় এই অভিযান চালায় দুদক। তবে এই সময় কেউ গণমাধ্যমের সাথে কথা বলেনি। বাড়ির নিরাপত্তা রক্ষীরা জানান সেখানে এখন আর কেউ থাকে না। এর আগে 2023 সালে 26 নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1 সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে সার আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার এছাড়ে বলা হয়েছে 2021-22 অর্থ বছরে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তির শর্ত ভেঙে সার গুদামে না দিয়ে প্রায় 582 কোটি টাকার 71,801 টন সার আত্মসাৎ করেন আসামিরা। বর্তমানে এই মামলার পটনসহ 5 জন কারাগারে রয়েছেন। 24-এর গণঅভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা কিনা এ নিয়ে দ্বিমত বিএনপি এনসিপির। মির্জা আব্বাসের মত দ্বিতীয় স্বাধীনতার কথা বলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। অন্যদিকে নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের দাবি 71 ও 24-কে যারা পরস্পর বিরোধী বলছেন গণঅভ্যুত্থানকে ধারণ করতে পারেনি তারা। পূবের আকাশে যখন রক্তলাল সূর্য, তখন 54 পেরিয়ে 55তম স্বাধীনতা দিবসে জাতি শোষণ বৈষম্যর বিরুদ্ধে বাঙালির লড়াই আত্মত্যাগ স্মরণে জাতীয় স্মৃতিসৌধে সমবেত সর্বস্তরের জনতা। 71-এর পর 24-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে সংস্কার আর পরিবর্তনের অঙ্গীকারে। অনেকেই একে বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তবে তা নিয়ে দ্বিমত বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না।
সুতরাং এই দিনটাকে তারা খেলা করতেছে। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায়। তবে এই বক্তব্য মানতে নারাজ এনসিপি প্রধান নাহিদ ইসলাম। তিনি বলছেন ৫৪ বছরেও ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতেই ২৪-এর গণ অভ্যুত্থান, একে ধারণ করতে পারছেন না অনেকেই। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। স্বাধীনতার ৫৪ বছরে অনেক এগিয়েছে বাংলাদেশ, সুযোগ ছিল আরও বেশি। অস্থিতিশীল রাজনীতি, বিভেদ ও দুর্নীতিতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। ৫ আগস্টের গণ অভ্যুত্থান নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এ জাতিকে। বৈষম্যহীন রাষ্ট্র হবে চাওয়া একটাই। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা জানান। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। মহান স্বাধীনতা দিবস ও ঈদ সামনে রেখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে এ বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলের মহাসচিব জানান, সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে সংকট কাটবে না, তাই ন্যূনতম সংস্কার করে দ্রুত ভোটের বিকল্প দেখছেন না তিনি। এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামর্থ্যকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণে জিয়াউর রহমানের নাম না আসা দুঃখজনক বলেও জানান মির্জা ফখরুল। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিপন্নে যখনই ষড়যন্ত্র হয়েছে, শক্ত অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। এর আগে মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের ভিড়। আর এই নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, আজকে বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন এবং বাস ঠিক সময় ছাড়ছে কিনা? আমি এখন রয়েছি মহাখালী বাস টার্মিনালে। এখান থেকে কিন্তু ময়মনসিংহের যে সকল বাস, সেই বাসগুলোই বেশিরভাগ ছেড়ে যায়, সেই সঙ্গে জামালপুরের বাস রয়েছে। তো এখানে এখনকার যে চিত্র সেটি আমরা যদি বলি, যে অনেকে যাত্রীরা আসছেন এখানে বাসে ওঠার জন্য। তবে যদি বলি যে উপচে পড়া ভিড়, সেরকম চিত্র ঠিক বলা যাবে না। তবে যাত্রী বাড়ছে আসলে, যতই আসলে সকালের সূর্যের তীব্রতা বাড়ছে, সেই সঙ্গে আসলে যাত্রীর সংখ্যাও বাড়ছে। তবে এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যতটুকু দেখেছি যে তারা কিন্তু নির্বিঘ্নেই আসলে যাত্রা করতে পারছেন।
এবং ভাড়া নিয়ে যে অভিযোগটি থাকে সব সময়, এবার কিন্তু খুব ভাড়া নিয়ে তেমন একটা বড় কোনো অভিযোগ আমরা যাত্রীদের থেকে পাচ্ছি না। কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এটি নিয়ে কথা হচ্ছে, তবে খুব বাড়তি যে নেওয়া হচ্ছে এমনটি নয়, যেটি আমরা অন্যান্য বার ঈদের সময় দেখতে পাই। আর এখানে বাসের যদি সিটের কথা বলি, পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে এবং এখানে অর্থাৎ বাস রয়েছে পর্যাপ্ত, যার ফলে কিন্তু যাত্রীদের কিন্তু সেরকম ভোগান্তিটি নেই। যাত্রীরা মোটামুটি খুশি এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে কিন্তু ঢাকা ছাড়ছে। তবে যেটি হচ্ছে যে রাজধানী ছেড়ে আসলে যখন বাসগুলো বের হচ্ছে সেক্ষেত্রে কিছু বাড়তি চাপ তৈরি হচ্ছে, কারণ বাসের সংখ্যা কিছুটা বেশি থাকে এই ঈদগুলোকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে যানজটের দেখা মিলছে সকাল এবং রাতে। তো এর ফলে কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে। এছাড়া যদি বলি যে অনেকটা কিন্তু নির্বিঘ্নেই যাত্রীরা রাজধানী ছেড়ে যাচ্ছেন তাদের নিজ গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বাস রয়েছে এগুলোতে এখনো যেহেতু সকাল, অনেকেই আসলে অপেক্ষা করছেন অনেকেই যে আসলে সিট যখন পরিপূর্ণ হচ্ছে তখনই কিন্তু বাসগুলো ছাড়ছে। তবে তারা বলছেন যে আজকে আসলে বাস যাত্রী সংখ্যাটা বিকালের দিকে বেশি হবে, কারণ আজকে যেহেতু শেষ কার্যদিবস, তো সেক্ষেত্রে আজকে অফিস শেষ করে কিন্তু অনেক মানুষ কিন্তু রাত্রের দিকে যাবেন বলে কিন্তু এখানে যারা পরিবহন মালিক শ্রমিক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। 5 আগস্টের মতো নতুন কৌশল ব্যবহার করে নির্বাচনে তরুণরা বিজয় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার চাঁদপুরের শাহরাস্তিতে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হবে না, তবে শুধু পোস্টার না বা ব্যানার লাগিয়ে সহজে জয় পাওয়া যাবে না। তরুণরা যেভাবে 5 আগস্ট লড়াই করে জয়ী হয়েছিল সেই কৌশলই নির্বাচনে ব্যবহার করা হবে। অভ্যুত্থানের পর অনেকেই দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি করছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, তরুণরা এসবের বিরুদ্ধেই নির্বাচন করবেন। আপকামিং যে ইলেকশন আছে সেই ইলেকশনে তরুণরা 5 আগস্টের মতন একটি দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করবে, যেই টেকনিকের কাছে গত 53 বছরে যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তা ইনশাআল্লাহ পরাজিত হবে। মানুষের কষ্ট লাঘবে মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে বড় রাজনৈতিক দলে পরিণত হবে এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে পঞ্চগড়ের অটোয়ারিতে বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি কথা বলেন। সার্জিস বলেন, প্রতিটি গ্রাম ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রতিনিধিরা যাচ্ছেন। মাঠ পর্যায়ে মানুষের কষ্টের কথা শুনবেন তারা। জনগণের দুঃখ দুর্দশা কমানোর জন্যই আগামী নির্বাচনে লড়বে তাদের দল। গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্মের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ বলেও জানান সার্জিস আলম। আমাদের এনসিপি এই পার্টির পক্ষ থেকে মাঠ পর্যায়ে যাব, মানুষের কাছে মিশবো, মানুষের ব্যথা শুনবো, সে অনুযায়ী কাজ করব। আমরা বিশ্বাস করি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবো, মানুষের মনে পৌঁছাতে পারবো, এবং এভাবেই এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষের। ঢাকার বাইরে অনেকে জেলায় তরমুজের কেজি 15 থেকে 20 টাকা, অথচ রাজধানীতে বিক্রি হচ্ছে 3 গুণ বেশি দামে। মুনাফা 60 থেকে 130% পর্যন্ত, অথচ কৃষি বিপণন আইন অনুযায়ী 30%-এর বেশি লাভ করতে পারবে না ব্যবসায়ীরা। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরের দায় দেখছেন ক্রেতারা। কুষ্টিয়া, বরগুনা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবাদ হয় তরমুজের। এবছর ক্ষেত থেকে মানভেদে 6 থেকে 10 কেজির প্রতি পিস তরমুজ 100 থেকে 200 টাকায় বিক্রি করছেন কৃষকরা, যার মূল্য কেজিতে হিসাব করলে 15 থেকে 20 টাকা। এবছর তরমুজের ফলনও ভালো, আর বর্তমানে দামও মোটামুটি কম। গেল বছর একটু দাম ভালো পাইছিল, এবার ফলন অনেক বেশি হয়েছে। অথচ 3 থেকে 4 হাত ঘুরে রাজধানীর বাজারে এসে সেই তরমুজ বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকা প্রতি পিস। প্রতি কেজির দাম পড়ে 50 থেকে 60 টাকা। কৃষি বিপণন আইন অনুযায়ী কৃষক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত সর্বোচ্চ 30% পর্যন্ত লাভ করতে পারবেন ব্যবসায়ীরা।
তবে সিন্ডিকেটের প্রভাবে এসব পণ্যের উপর বিক্রেতাদের লাভ গিয়ে দাঁড়াচ্ছে 60 থেকে 130% পর্যন্ত। হিসেবে দাম হইলে 27,000 হইলে 270 টাকা পিস কিনা, আবার 27 টাকা আছে আড়তদারি কমিশন, আবার নেল লেবারি আছে 4 টাকা, 31 টাকাতে 301 টাকা, এখানে বলবো 301 টাকা 27,000 হইলে, আর 30,000 হইলে বলবো 330, আর হইলে 334 কিনা। গাড়ি ভাড়া এ যাবৎ মনে করেন যে 32 থেকে 41,000 পর্যন্ত আসছে, এভাবে আর কি। এবারে যে 35,000 টাকা গাড়ি ভাড়া একটা, তখন অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে চড়া দামে তরমুজ কিনতে হচ্ছে রাজধানীবাসীকে। যেখান থেকে কিনে এবং যেখান থেকে বেচে এই প্রফিট মার্জিনটা যদি চেক দিতে পারে তাহলে আমরা রিয়েলি উপকৃত হব। তরমুজের দাম যদি এত হয় মানুষ খাইতে পারবো, কর আপনারা খাইবেন, টাকা আছে, যারা নাই হয়তো খাইতে পারবো না। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে দাবি ভোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 23 বছরে সুন্দরবনে আগুন লেগেছে অন্তত 27 বার। প্রতি বছর প্রায় একই সময় ঘটেছে অগ্নিকাণ্ড। জীববৈচিত্র্য নষ্টের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের মাটির গুণাগুণ। বন বিভাগের তদন্ত প্রতিবেদনে মনুষ্য সৃষ্টির কারণে আগুনের সূত্রপাত উল্লেখ করা হলেও চিহ্নিত হচ্ছে না দোষীরা, নেওয়া যাচ্ছে না আইনি ব্যবস্থাও। বিশেষজ্ঞরা বলছেন আগুনের ঘটনায় জড়িত একটি মহল। গত 22 মার্চ শরণখোলা উপজেলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে। তা নিয়ন্ত্রণে এলেও পরদিন আগুন জ্বলতে দেখা যায় শাপলার বিল 23-এর ছিলা এলাকায়। পড়ে যায় লতা, গুল্ম ও গাছ। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি করেছে বন বিভাগ। গত বছর মে মাসে লতিফের ছিলায় আগুন লাগে। এর আগে কোনো কোনো বছরে একাধিকবারও ঘটে অগ্নিকাণ্ড। বন বিভাগ বলছে 2002 সাল থেকে এ পর্যন্ত আগুন লেগেছে অন্তত 27 বার। সরকারিভাবে টাকা দিয়ে আমরা তারপর মাছ মারি, আমাদের যদি বন যদি না থাকে তাহলে আমরা থাকবো কেমন দ্বারা? আগুন লাগার উদ্দেশ্য বলা যাবে না, কিন্তু ঘটনা হচ্ছে বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এসব অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে জেলে মোয়ালদের অসাবধানতাকে চিহ্নিত করা হয়। তবে কারণ নিয়ে দ্বিমত আছে বিশেষজ্ঞদের। তারা মনে করছেন পরিকল্পিতভাবে বনে আগুন ধরিয়ে দিচ্ছে একটি মহল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছে তারা। যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে যদি শনাক্ত করা না হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা বা আইনানুগ যে ব্যবস্থা সেটা যদি না নেওয়া হয়, তাহলে আগামীতেও এই ধরনের ঘটনা হয়তো ঘটতে থাকবে। এ বিষয়ে নজর রাখার কথা বলছে বন বিভাগ। দায়ীদের চিহ্নিতে কাজ চলছে বলেও জানান বন সংরক্ষক। কোনো স্থানীয়দের সাথে আলাপ করা হয়, অনেকে বলে যে ইচ্ছাকৃতভাবে দেয়া হয় এবং সেটা দিলে কিছু কিছু হয়তো সুবিধা হয়, সেটি আমাদের কানেও এসেছে। এটির জন্য আরও উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বিষয়টিকে বের করে আনা, এবং সের জন্য আমরা কাজ করছি। অগ্নিকাণ্ড ঠেকাতে সচেতনতায় জোর দিচ্ছে বন বিভাগ। এছাড়া সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে নেটিংয়ের পাশাপাশি দ্রুত পানি পেতে খনন করা হচ্ছে ভোলা নদী ও খাল। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি, ফিরে এসে থাকছে। হামাস জিম্মিদের মুক্তি না দিলে পুরো গাজা দখলের হুমকি নেতানিয়াহুর, হামলার তীব্রতা আরও বাড়ানোর ইঙ্গিত।
স্বাগত আরেকবার, দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। শুধু পানিটাই ঠান্ডা। ক্লিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরাকুল ওয়াটার ট্যাঙ্ক। শতাধিক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে কর্মসূচি থেকে ঈদের আগেই সব বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। মাছ, মাংস, চাল ডালের স্বাধীনতা, ন্যায্য মজুরি সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শ্রমিক সংগঠনের নেতা, আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ অনেকেই অংশ নেন। ঈদের আগে বেতন পরিশোধ না করলে শ্রম ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। সেই রপ্তানির টাকা কোথায় গেল? তারপর হচ্ছে সেই যখন টাকা দেওয়ার সময় আসলো তখন কাউকেই পাওয়া যায় না। মালিকরা নাই, শ্রম ভবনের লোকরা নাই, কর্মকর্তারা নাই, কেউ নাই। শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বাধ্য হয়ে এখানে এসেছেন। সেই শ্রমিকরা অবক্ত আছে আর আপনারা সারা বলে বসে ইফতারি করেন, সেইটা হইতে পারে না। এই জন্য আমরা বাংলাদেশের গণতন্ত্র ঘটাই নাই, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছেন 95 পোশাক কারখানা। মার্চের আংশিক বেতন পরিশোধ করা হয়েছে বলছে 50 কারখানা মালিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ এমন দাবি করলেও শিল্প পুলিশের তথ্য ভিন্ন। তারা বলছে, বুধবার দুপুর পর্যন্ত মার্চের বেতন দিয়েছে 13% কম কারখানা। গত প্রায় 5 দশকে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ ও রপ্তানি আয় বহুগুণে বাড়লেও শ্রমিক অস্থিরতা পুরোপুরি কাটেনি। ঈদের আগে বেশ কয়েকটি কারখানায় প্রতি বছরই বেতন বোনাস পরিশোধে গড়িমসি দেখা যায়। এবারও বকেয়া পাওনার দাবিতে কোথাও কোথাও আন্দোলন করছেন শ্রমিকরা। তবে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, আগের বন্ধ হওয়া কারখানার শ্রমিকরাও আন্দোলনে সামিল হয়েছে। সচল কারখানার বেশিরভাগই বোনাস পরিশোধ করেছে। ঈদের ছুটির আগেই পরিশোধ হবে চলতি মাসের আংশিক বেতনও। 70 পোশাক কারখানায় ছুটি হবে 28 ও 29 মার্চ। আমার জানা মতে প্রায় 50% উপরে বেতন হয়ে গেছে। যেমন আমরা আমাদের কোম্পানিতে বেতন দিব কালকে, আমরা গতকালকে ব্যাংকে দিয়ে দিয়েছি টাকাটা। আগামীকাল ইনশাল্লাহ ওয়ার্কাররা ওনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো শেষে এইটাই ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। বোনাসটা আমাদের প্রায় আই থিঙ্ক 96-97% লোক বোনাস দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কাররা কিছু জায়গা ঘেরাও করেছে, রাস্তাঘাটে কিছু সমস্যা হয়েছে। সেগুলি হচ্ছে পুরনো ফ্যাক্টরি, পুরনো বন্ধ হয়ে যাবে বেশ কিছু ফ্যাক্টরি। এদিকে শিল্প পুলিশের তথ্য বলছে, 26 মার্চ দুপুর 12টা পর্যন্ত শিল্পাঞ্চলে চলতি মাসের বেতন পরিশোধ হয়েছে 13% কম কারখানায়। বেতন পরিশোধে সবচেয়ে পিছিয়ে টেক্সটাইল ও নিটিং কারখানাগুলো। শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় 12টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যারা সামর্থ্য থাকার পরেও দিচ্ছিল তাদের, আপনি দেখেছেন যে উপদেষ্টা কমিটির এটা আসছে, যেরকম তারা বাইরে যেতে পারবে না, এরকম এই জিনিসগুলো বেশ কিছু সিদ্ধান্ত গতকাল মিটিংয়ে আসছে আর কি। আর যারা সিক আছে তাদের ব্যাপারে কি করছেন? তাদের ব্যাপারে যেমন রোড নিয়ে আজকে বসা হচ্ছে, মাহমুদ জামি এইগুলো সব সাপোর্ট দিয়ে সবকিছু করে এটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যেন শ্রমিক ভাইয়েরা যেন তাদের বেতনটা পেয়ে যায়। জানা যায়, জনবল না থাকায় শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরের প্রায় 400 কারখানার তথ্য যুক্ত হয়নি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা 6:45টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতারা জানান, ইফতারের পর নাসির উদ্দিন মোটর সাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পর হাতিলোটা এলাকায় তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান নাসির। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা বলছে, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সকালে মিরেশ্বরায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন, আহত হয়েছেন 12 জন। এদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। উনি যখন বাজার দিকে আসছে, উনি আরো কয়েকজন লোক ছিল, রিক্সা চালক ছিল, ওদেরকে সবারই কুফাই ফেলে দিয়ে চলে গেছে। সামনের দিকে দেখি শুনলাম দেখি অনেক লোক আসতেছে, আসি কদিকে আপনার লোকের গুড়ি গুড়ি মারি ফেলাইছে। আমি কান্দা কারিগরি বাইরে এসেছি,
ফাঁসি তুলে লাশ পড়ে রয়েছে। চেয়ারম্যান সাহেব এবং তার অনুসারীরা 144 যারা ভঙ্গ করে 200-300 লোক নিয়ে ফুল দিয়ে গেছেন উপজেলা থেকে, এবং পরবর্তীতে 12হাট অংশে হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষে আবার একজন সেখানে মারাও যায়। সিলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মাননা এবং ইফতার মাহফিল আয়োজন করেছে সেনাবাহিনী। বুধবার সন্ধ্যায় নগরীর রিকাবি বাজারে জেলা স্টেডিয়ামে 17 পদাতিক ডিভিশনে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রিদানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী নিহত পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। সঙ্গীতগুরু সঞ্জিদা খাতুনকে গানের সুরে বিদায় জানালো শিষ্যরা। তার প্রতিষ্ঠান ছায়ানট এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষ বলছেন, আপোষহীন শুদ্ধ সঙ্গীত চর্চার তাগিদ দিতেন তিনি। প্রগতিশীল আদর্শের পথে অসাম্প্রদায়িক ও মানবিক দেশ করতে তার সংগ্রাম অব্যাহত রাখবেন অনুচরা। দেশের শিল্প সংস্কৃতি জগতের অসীম শ্রদ্ধা ও সমীহের সাথে উচ্চারিত নাম সঞ্জিদা খাতুন। সংস্কৃতি শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের আঙিনায় শেষবার তিনি আসেন কাফনে জড়িয়ে। বুধবার দুপুরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন ভক্ত, শিষ্য, অনুরাগীরা। গুণীজনরা বলছেন, সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও সম্প্রীতির দেশ গড়তে অসংখ্য সংস্কৃতি কর্মী তৈরি করেছেন সঞ্জিদা খাতুন। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন। বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। বিশ্বের কাছে আমরা নিজেদের পরিচয়টি বলে দেবার চেষ্টা করি, সেই পরিচয়টা কি হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা শিখেছি ওনাদের কাছ থেকেই। বাঙালির আত্মপরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরতে অগ্রগামী ছিলেন সঞ্জিদা খাতুন। যে আলো দিয়ে গেছেন আমাদের সবার মাঝে, সেই আলো দিয়ে আমরা নিশ্চয় আগামী দিনে চলার পথ সুদৃঢ় হবে। ছায়ানটের পর সঞ্জিদা খাতুনের শবদেহ নেওয়া হয় অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তিনি নিজেই একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলেন। আমরা তার এই পথকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সেটাই হবে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। কিন্তু যে মানসিক সংলগ্নতা তিনি তৈরি করেছিলেন এই জাতির প্রতিটি আন্দোলনে, তিনি আমাদের জাতির মধ্যেই থাকবেন, তিনি আমাদের স্বপ্নের মধ্যে থাকবেন, তিনি আমাদের সাধনার মধ্যে থাকবেন। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, মরণোত্তর দেহদান করেছেন সঞ্জিদা খাতুন, তাই তাঁর মরদেহ থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।